আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস ত্রয়োদশ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, পঞ্চমুখী হীরা। আশ্চর্যই বটে, না হলে এও কখনো সম্ভব হয় না, হতে পারে। বাড়ির মধ্যে লোহার সিন্দুক, সেই সিন্দুকের মধ্য থেকে শেষ পর্যন্ত কিনা হীরাটা চুরি গেল। পঞ্চমুখী হীরাটা চুরি হয়ে গেছে। আশ্চর্য, সত্যি বড় বিস্ময়কর ব্যাপার। জমিদার বলদেব রায়ের লোহার সিন্দুক থেকে তার পূর্বপুরুষের সম্পত্তি পঞ্চমুখী হীরাটা চুরি গেছে। বলদেব রায়চৌধুরীর শয়নঘরের পাশেই যে ছোট্ট চোরা কুঠুরি, তারই ভেতরে বিলিতি কুলুপ দেওয়া আয়রন চেস্ট, এবং সেই লোহার চেস্টের মধ্যে এক গুপ্ত কোটরে রূপার একটা কৌটোর মধ্যে সেই হীরাটা ছিল। সেই হীরা চুরি গেছে। অভূতপূর্ব অত্যাশ্চর্য ঘটনা। হীরাটা 7 পুরুষ আগের, অর্থাৎ 7 পুরুষ ধরে রায়চৌধুরীদের বংশে ছিল ওই সম্পত্তিটি। বলদেব রায়চৌধুরী অত্যন্ত মুষড়ে পড়েছেন, এবং মুষড়ে অবশ্য পরবারই কথা। 7 পুরুষ ধরে সতর্ক দৃষ্টি দিয়ে একটা জিনিস আগলে এসে আজ যদি সেটা চুরি যায়, তবে কার না বলদেব রায়ের মতো মনের অবস্থা হয়। হতচকিত বিমুহুর প্রভুর মুখের দিকে তাকিয়ে নায়েব প্রফুল্ল বললেন, পুলিশে সংবাদ দেব বড়বাবু? না না, পুলিশ এ ব্যাপারে কি করবে? তাহলে? প্রফুল্ল প্রভুর মুখের দিকে তাকান। আমিও যে কিছুই বুঝে উঠতে পারছি না প্রফুল্ল। পরের দিন প্রফুল্লবাবু বললেন, তাহলে না হয় এক কাজ করা যাক বড়বাবু, প্রাইভেট ডিটেকটিভ কিরিটি রায়কে একটা খবর দেব। আজকাল তার বেশ নাম। বলদেব রায় উদাসভাবে বললেন, কাল থেকে আমার সব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে প্রফুল্ল, তুমি যা ভালো বোঝো করো। এতদিনকার সঞ্চিত ধন, আমার পূর্বপুরুষেরা আজ স্বর্গে বসে আমার দিকে চেয়ে ঘৃণা ও লজ্জায় শিউরে উঠছেন হয়তো। শেষের দিকে অনুতাপের বেদনায় তার গলার স্বর ভারী হয়ে উঠল, চোখের কোলবে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কিরিটি ও সুব্রত যখন এসে সোনারপুর স্টেশনে গাড়ি থেকে নামল, সন্ধ্যার অন্ধকারে চারিদিক তখন অস্পষ্ট ও ছায়াছন্ন হয়ে উঠেছে। স্টেশনে নায়েব প্রফুল্লবাবু নিজেই ওদের জন্য অপেক্ষা করছিলেন। ছোট্ট স্টেশনটি, লাল সুরকি ঢালা প্ল্যাটফর্ম, স্টেশন মাস্টারের ঘরখানি টিনের শেড দেওয়া। সমস্ত স্টেশনে মাত্র গোটা 3 কেরোসিনের বাতি টিমটিম করে জ্বলছে। স্টেশনের প্ল্যাটফর্মের একপাশে একটা ঝাঁকড়া কামিনী ফুলের গাছ, তাতে অজস্র সাদা ফুল ধরেছে। আশেপাশের বাতাস গন্ধে মাতাল হয়ে উঠেছে। প্রফুল্লবাবু সেই গাছটার নিচেই একপাশে চুপ করে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছিলেন। হীরাচুরির ব্যাপারটা আগাগোড়াই গোপন করে রাখা হয়েছিল, একমাত্র জমিদার বাড়ির লোক ছাড়া আর কেউই জানে না। কিরিটি আর সুব্রত একটা 3rd ক্লাস কামরা থেকে নেমে স্টেশন মাস্টারের হাতে টিকিট দুটো দিয়ে ইতস্তত তাকাতে তাকাতে এগিয়ে চলল। যাত্রী ওরা ছাড়া আর 2 জন আরোহী মাত্র। নমস্কার। অন্ধকারে সহসা অপরিচিত কণ্ঠস্বর শুনে দুজনেই থমকে দাঁড়ালো।
আপনারাই বুঝি কলকাতা থেকে আসছেন? বলে প্রফুল্লবাবু ওদের সামনে এগিয়ে এলেন। আপনি? কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে প্রফুল্লবাবুর মুখের দিকে তাকালো। আমার নাম প্রফুল্ল সামন্ত। আমি বলদেব বাবুর স্টেটের সদর নায়েব। নমস্কার, আমি আপনাকে চিঠি দিয়েছিলাম। কিরিটি হাত তুলে এতক্ষণে প্রতি নমস্কার জানালো। আপনাদের তো আগের ট্রেনে আসার কথা ছিল না? প্রফুল্লবাবু প্রশ্ন করলেন। হ্যাঁ, কিন্তু একটা জরুরি কাজে আটকে পড়েছিলাম। সকলে কথা বলতে বলতে স্টেশনের বাইরে এসে দাঁড়ালো। স্টেশনের বাইরে প্রকাণ্ড একটা কৃষ্ণচূড়া গাছ। অন্ধকার বাতাসে তার পাতায় পাতায় কি একরকম অদ্ভুত শিপ শিপ শব্দ হতে থাকে। জমিদার বাড়ির প্রকাণ্ড মিনার্ভা গাড়িখানা সেই গাছের নিচে অন্ধকারে দাঁড়িয়ে। আসুন। গাড়ির দরজা খুলে প্রফুল্লবাবু ওদের আহ্বান জানালেন। সকলে উঠে বসল। গাড়ি ছেড়ে দিল। হেডলাইট জ্বালিয়ে গাড়ি ছুটে চলল গ্রাম্য পথ ধরে। অন্ধকারাচ্ছন্ন গ্রামের মেঠো পথ, উঁচু নিচু আঁকা বাঁকা। পথের দুপাশে নানা জাতীয় বুনো গাছপালা অন্ধকারে যেন ভূতের মতো ঘাপটি মেরে বসে আছে। কোথাও গাছের পাতায় পাতায় জোনাকির প্রদীপ জলে আর নেভে, নেভে আর জলে। কোথাও বাঁশঝাড়ের সরু পাতায় পাতায় রাতের হাওয়ার হিসহিস শিপশিপ শব্দ জাগায়। কোথাও বন জুইয়ের ও কাঠমল্লিকার তীব্র উগ্র গন্ধ বাতাসে ভেসে আসে। গাড়ি এগিয়ে চলল। কিরিটি প্রশ্ন করে, সমস্ত ঘটনাটা যদি একবার আমাকে খুলে বলেন প্রফুল্লবাবু। প্রফুল্লবাবু বলতে লাগলেন, ব্যাপারটা যে কেমন করে ঘটল তা আজও আমরা বুঝে উঠতে পারছি না। এ যেন স্বপ্নেও বিশ্বাস করা যায় না কিরিটিবাবু। কর্তার শয়ন ঘরের সংলগ্ন পাশের ছোট্ট চোরা কুটুরিতে বিলিতি কুলুপ আটা আয়রন চেস্টে সেই হীরাটা ছিল। লাটের কিস্তির টাকা দেওয়ার তারিখ সেদিন। আগের দিন সেই টাকা আমি আর কর্তাবাবু দুজনে মিলে আয়রন চেস্টে রেখে আসি। সেদিনই আমি সর্বপ্রথম হীরাটা দেখি। কানা ঘুষাই শুনেছিলাম বটে, জমিদার বাবুদের অদ্ভুত এক পঞ্চমুখী হীরা আছে, কিন্তু চোখে দেখবার সৌভাগ্য কোনোদিনই হয়নি হীরাটা। সেই প্রথম দেখলাম, মানে কর্তাবাবুই আমায় দেখালেন। কতদিন বলদেব বাবুর ওখানে চাকরি করছেন প্রফুল্লবাবু? হঠাৎ কিরিটি কথার মধ্যে প্রশ্ন করে। তা বছর সাতেক তো হবেই। বলুন। প্রফুল্লবাবু আবার তার বক্তব্য শুরু করতে যাবেন, হঠাৎ আবার কিরিটি বলে ওঠে, আচ্ছা, ওদের যে এই বহুমূল্য পঞ্চমুখী হীরাটা আছে, এ কথাটা তো খুবই গোপনীয় না? হ্যাঁ, কিন্তু সেদিন কর্তা নিজেই টাকা রাখবার সময় রূপোর কৌটো থেকে হীরাটা বের করে আমায় বললেন, প্রফুল্ল, এই আমাদের পঞ্চমুখী হীরা। আমাদেরই এক পূর্বপুরুষ নবাবের কাছ থেকে সৎকার্যের পুরস্কার স্বরূপ এটা পেয়েছিলেন। সত্যি এত বড় চমৎকার হীরা আমি ইতিপূর্বে দেখিনি। সন্ধ্যার অস্পষ্ট আলোয় একটা অদ্ভুত চাপা দ্যুতি যেন সেই হীরার ভেতর থেকে ঠিকরে বেরিয়ে আসছে। চোখ যেন ঝলসে যায়। খুব কম হলেও হীরাটার দাম বোধ করি 50-60 হাজার টাকা তো হবেই। কর্তা বলতে লাগলেন, প্রফুল্ল, এই পঞ্চমুখী হীরাই আমাদের ঘরের লক্ষ্মী। তারপর আবার আমার সামনেই সেই হীরা সিন্ধুকে বন্ধ করে চাবি লাগিয়ে আমরা ঘর থেকে বের হয়ে এলাম। পরের দিন বেলা 7টার সময় আমি যখন কর্তাবাবুর কাছে কিস্তির টাকা চাইতে গেলাম, কর্তাবাবু বললেন, চলো আয়রন চেস্ট থেকে বের করে তোমার টাকা দিই গে। কিন্তু আয়রন চেস্ট খুলতে গিয়ে তার চাবিটা খুঁজে পাওয়া গেল না। তাই তো, চাবি কোথায় গেল? ভয়ানক চিন্তার বিষয়। এখন উপায়?
কর্তাবাবুর বিছানার নিচে যেখানে সাধারণত চাবি থাকে সেখানে ও অন্যান্য সম্ভব অসম্ভব সমস্ত জায়গায় তন্ন তন্ন করে চাবি খোঁজা হলো, কিন্তু চাবিটা পাওয়া গেল না কোথাও। কর্তাবাবু একেবারে পাগলের মতো হয়ে উঠলেন। বললেন, কি হলো প্রফুল্ল, চাবি কোথায় গেল? বললাম, তাই তো বাবু, আমিও তো কিছুই বুঝে উঠতে পারছি না। আপনার ঠিক মনে আছে তো চাবি অন্য কোথাও রাখেননি? হ্যাঁ, কাল সিন্ধুকে টাকা রাখার পরে আর কি সিন্ধুক খুলেছিলেন? না। তারপর হঠাৎ যেন চিন্তিতভাবে বললেন, আচ্ছা প্রফুল্ল, মনের ভুলে কাল চাবিটা ও ঘরে ফেলে রেখে আসিনি তো? কি জানি, চলুন একবার না হয় দেখা যাক। ড্রয়ার হতে সেই সিন্ধুকের ঘরে চাবি নিয়ে দরজা খুলে ঘরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা অস্ফুট চিৎকার করে বাবু পিছিয়ে এলেন। কি? বাবুর পিছনে আমি ছিলাম। আশ্চর্য হয়ে শুধালাম, কি হলো? সর্বনাশ, এ কি, সিন্ধুক খোলা কেন? অস্ফুট কণ্ঠে বলে ওঠেন কর্তাবাবু। তাড়াতাড়ি ঘরে ঢুকে সিন্ধুকের কাছে দুজনে এগিয়ে গেলাম। সত্যি সিন্ধুকের ডালা খোলা। কর্তাবাবু তাড়াতাড়ি পরীক্ষা করবার জন্য সিন্ধুকের সামনেই বসে পড়লেন। আমি বললাম, দেখুন আগে কিছু চুরি গেছে কিনা। দেখা গেল 5,000 করে 3 থাকে 15,000 টাকার নোট লাটের কিস্তির জন্য দ্বিতীয় তাকে একটা রূপোর কৌটোয় সাজানো ছিল, সেটা ঠিকই আছে। দরকারি দলিলপত্র কিছুই চুরি যায়নি। আশ্চর্য, সিন্ধুক খোলা অথচ কিছুই চুরি যায়নি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, আপনি হয়তো কাল মনের ভুলে সিন্ধুক আটকাতে ভুলে গিয়েছিলেন। দেখুন তো বাবু হীরাটা আছে কিনা। কর্তা আমার কথা শুনে তাড়াতাড়ি কৌটোটা খুললেন। সর্বনাশ, দেখা গেল রূপোর কৌটো শূন্য, পঞ্চমুখী হীরাটা নেই। অস্ফুট চিৎকার করে কর্তা মাথায় হাত দিয়ে একেবারে বসে পড়লেন। হায়, আমার 7 পুরুষের ধন, কি জবাবদিহি করব? সত্যি কি আশ্চর্য, নগদ টাকা কড়ি দলিলপত্র সব আছে, কেবল পঞ্চমুখী হীরাটা চোর সব ফেলে রেখে কেবল হীরাটাই নিয়ে গেল। অনেকক্ষণ পর ক্ষীণ কণ্ঠে কর্তা ডাকলেন, প্রফুল্ল, এ কি ব্যাপার? কিছুই তো আমিও বুঝতে পারছি না বাবু। তাই তো, এ যে একেবারে ভৌতিক কাণ্ড। সমস্ত খুচরো টাকা দলিলপত্র সব ঠিক আছে, গেল কিনা সেই হীরাটাই শুধু। চোর মাত্র হীরাটা নিয়েই সরে পড়ল। সুব্রত কথা বললে, সব রইল, কেবল হীরাটাই গেল? সত্যি ভারী আশ্চর্যের কথা তো। কিরিটি মৃদু হাসতে হাসতে বলল, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই সুব্রত। যে হীরাটা চুরি করেছে তার হয়তো টাকার চাইতে হীরাটারই বেশি প্রয়োজন ছিল, কিন্তু হীরাটাও তো সে নিয়েছে নিশ্চয়ই টাকার জন্য, বললে সুব্রত। না, টাকার জন্য হীরা অপহরণ করা হয়নি, হীরার জন্যই হীরাটা অপহৃত হয়েছে। কি বলছিস কিরিটি? ঠিকই বলছি। আরো কিছুক্ষণ পরে গাড়ি এসে জমিদার বাড়ির গেটে প্রবেশ করলো। প্রকাণ্ড ফুলের বাগান, তার মধ্যে দিয়ে প্রশস্ত কাপড় ঢালা পথ একেবারে গাড়ি বারান্দা পর্যন্ত চলে গেছে। গাড়ি থেকে প্রফুল্লবাবুর পিছু পিছু কিরিটি ও সুব্রত একেবারে বলদেববাবুর শয়ন ঘরে গিয়ে প্রবেশ করল, কারণ বলদেববাবু সেখানেই ওদের জন্য অপেক্ষা করছিলেন। ঘরে ঘরে তখন আলো জ্বলে উঠেছে। হীরাচুরির পর থেকেই বলদেব রায় যেন একেবারে মুষড়ে পড়েছেন। ঘরের মধ্যে প্রবেশ করে প্রফুল্লবাবু ডাকলেন, বাবু, বাবু। কে? কিরিটি বাবু এসেছেন। বলদেব বাবু শয্যার উপর উঠে বসলেন, বললেন, আসুন আসুন, নমস্কার। কিরিটি ও সুব্রত দুখানা চেয়ারে উপবেশন করে।
বলদেববাবু বললেন, আমার নায়েবের মুখে কিছু কিছু হয়তো শুনেছেন। অত্যন্ত ক্লান্তি ও অবসন্নতা তাঁর কণ্ঠস্বরে যেন প্রকটিত হচ্ছে। তারপর একটু থেমে বলদেববাবু বললেন, আমি হীরাটা চুরি যাওয়া অবধি একেবারে পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছি কিরিটিবাবু। হয়তো হয়তো কেন, নিশ্চয়ই পাগল হয়ে যাব হীরা যদি না পাওয়া যায়। প্রফুল্লই আপনার কথা বলায় আপনাকে ডেকে আনিয়েছি। এখন আপনিই ভরসা। বলদেব রায় চোখের কোল দুটি জলে ভরে উঠল। আপনার এ ব্যাপারে কাউকে সন্দেহ হয়? কিরিটি প্রশ্ন করে। আমার না, তবে কিন্তু কি জানেন, এই হীরার কথা এ বাড়ির দুজন লোক ছাড়া কেউ জানেই না। আমি আর আমার ছোট ভাই সন্দীপ। তার যখন 22 বছর বয়স, সেই সময় বাবার সঙ্গে একদিন রাগারাগি হওয়ায় বাড়ি হতে উধাও হয়ে যায়। মাত্র 7 দিন আগে দীর্ঘ 10 বছর বাদে সে আবার ফিরে এসেছে। আর কেউই এই হীরা সম্বন্ধে জানতো না? না। ও হ্যাঁ, যেদিন হীরা চুরি যায় তার আগের দিন প্রফুল্লকে সেই হীরাটা দেখিয়েছিলাম। হীরাটা কোন ঘরে ছিল? কিরিটি প্রশ্ন করল। ওই ঘরে। বলদেববাবু ও প্রফুল্লবাবু একই সঙ্গে আঙুল তুলে একটা বন্ধ দরজা দেখিয়ে দিলেন। ঘরটা দেখতে পারি একবার? নিশ্চয়ই। প্রফুল্ল, ওই টিপয়ের ওপর চাবিটা আছে, তুমি দেখিয়ে আনো ওদের ঘরটা, বলদেববাবু বললেন। ঘরের মধ্যে দেওয়ালগিরি ছাড়াও একটা হ্যারিকেন বাতি ছিল। প্রফুল্লবাবু হ্যারিকেন বাতিটা তুলে নিয়ে বললেন, আসুন। পকেট থেকে একটা ছোট শক্তিশালী টর্চ বের করে কিরিটি বললে, আলোর দরকার হবে না প্রফুল্লবাবু, টর্চ আছে। ঘরটা বলদেববাবুর শয়নঘরের পাশেই। ঘরটা খুব ছোট, যাতায়াতের একটা মাত্র দরজা, মোটা মোটা লোহার শিক দেওয়া ছোট ছোট দুটো জানালা, তারও কপাট আঁটা, সিলিংয়ের গায়ে গোটা 5 ঘুলঘুলি, বাতাস খেলবার জন্য। প্রকাণ্ড আয়রন চেস্টটা দক্ষিণ দিককার দেওয়াল ধারে দাঁড় করানো, মজবুত বিলাতি তালা তার গায়ে। কিরিটি হাতের আলো ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা ভালো করে দেখে নিল। এই সিন্ধুকেই হীরাটা ছিল? কিরিটি প্রশ্ন করে। হাবগে। আচ্ছা, সিন্ধুকটা একবার খুলুন তো। প্রফুল্লবাবু বলদেববাবুকে ডেকে এনে সিন্ধুক খোলালেন। সিন্ধুকটা দেখে সকলে বাইরে চলে এলো। খাওয়া দাওয়ার পর সকলে নিচের ঘরে এসে বসলেন। প্রফুল্লবাবু বললেন, কতগুলো কথা আপনাকে জানানো উচিত কিরিটিবাবু। প্রফুল্লবাবু তখন যা বললেন তার মর্ম এই। বাড়িতে লোকজনের মধ্যে বলদেববাবু তিনি অকৃতদার। 2 ভাগ্নে প্রদীপ কুমার ও সুকুমার। বলদেববাবুরা 2 ভাই। বলদেববাবুর বাবার জীবিত অবস্থায় তার ছোট ভাই সন্দীপবাবু বাড়ি থেকে পালিয়ে যান। তাই মৃত্যুকালে তার পলাতক পুত্রের সম্পত্তির ভার বলদেববাবুর হাতেই দিয়ে যান। এখন সমস্ত সম্পত্তির সমান অংশীদার 3 জন। সন্দীপবাবু যখন বাবার সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে পালিয়ে গেলেন এবং 5 বৎসরের মধ্যেও ফিরলেন না, তখন বলদেববাবুর বাবা উইল করে প্রদীপ ও সুকুমারকে 1 অংশ ও 2 অংশের ভার বলদেববাবুর হাতে দিয়ে গেলেন এবং বলে যান, যদি কোনোদিন সন্দীপবাবু ফিরে আসেন তবে সম্পত্তির 1 অংশ সন্দীপবাবু পাবেন, আর যদি একান্তই না ফেরেন তবে ওই অংশ সমানভাবে প্রদীপ ও সুকুমার বাবু পাবেন। দীর্ঘ 10 বছর পরে সন্দীপবাবু ফিরে এলেন। বলদেববাবু বহুকাল পরে ভাইকে পেয়ে সুখী হলেন। সন্দীপবাবু ফিরে আসার দিন 2 পরের কথা। একদিন প্রফুল্লবাবু সন্ধ্যার পরে কি একটা জরুরি কাজে বলদেববাবুর সঙ্গে দেখা করবার জন্য ওপরে গেছেন। দেখলেন বলদেববাবুর ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ। ঘরের ভেতর কাদের চাপা তর্ক বিতর্কের আওয়াজ পাওয়া যাচ্ছে। প্রফুল্লবাবুর কৌতূহল হলো। তিনি ঘুরে ওপাশের বারান্দা দিয়ে বলদেববাবুর ঘরের পিছন দিকে গেলেন। সেখানে জানালার পিছনে গিয়ে দাঁড়ালেন। বলদেববাবু ও সন্দীপবাবুর গলা শোনা গেল। টাকা আমি কোথায় পাবো? সামনেই লাটের কিস্তি। বলদেববাবু বললেন, সে তুমি যেখানেই পাও, আমার দেখার দরকার নেই। আমার 50,000 টাকা চাই। এতদিন তুমি একা একা সব বিষয় সত্য ভোগ করে এসেছো দাদা, এখন ও চালাকি খাটবে না।
টাকা আমায় দিতেই হবে, যেখান থেকে যেমন করেই হোক। তাতে যদি তোমার লাটের কিস্তি ভেস্তেও যায় তো যাক। আর টাকা যদি না দিই, বড়দেববাবুর স্বরে কঠোরতার আভাস। না দিই? এ কি ছেলে খেলা বাবা? বলে সন্দীপবাবু হেসে উঠলেন। তারপর আবার বললেন, শোনো দাদা, টাকা যখন আমার চাই এবং তোমারও হাতে যখন টাকা এখন নেই, তোমায় একটা উপায় বাতলে দিতে পারি, যদি ভালো বোঝো। কি শুনি? আমাদের পূর্বপুরুষের পঞ্চমুখী হীরাটা সিন্ধুকে আছে, সেটা বিক্রি করলে তো প্রায় 60-70 হাজার টাকা পাওয়া যাবে। সেটাই না হয় বিক্রি করে দাও। এ তুই কি বলছিস সন্দীপ? বলদেববাবু বললেন, ঠিকই বলছি। হীরাটা সিন্ধুকে রেখে দিলেই বা কি লাভটা হবে শুনি? জানিস ওটা সংসারের লক্ষ্মী। অল ননসেন্স। দূর হয়ে যা মূর্খ নেশাখোর, 1 পয়সাও তুই পাবি না। নেশাখোর আমি সত্যি, আর অধঃপাতের পথে নেমেছি বলেই আজ আমার এই দুর্দশা। না হলে টাকা আমি পথের ধুলোর মতোই দেখতাম, কিন্তু টাকা আমার চাই। শোনো, বিষয়ের ওপর আমার এতটুকু লোভ নেই। বিষয় সব তোমার আমি লিখে দিতে রাজি আছি, কিন্তু 50,000 টাকা আমার চাই, এবং সেটা পরশুর মধ্যেই চাই। আর এই আমার শেষ কথা। টাকা যদি না পাই তবে ওই পঞ্চমুখী হীরা যেমন করে হোক নিয়ে গিয়ে বিক্রি করে টাকার জোগাড় করব। বলতে বলতে পাশের দরজা ঠেলে সন্দীপবাবু বেরিয়ে গেলেন ঘর থেকে। এরপর সকলেই কিছুক্ষণ চুপচাপ। তারপর একসময় হঠাৎ কিরিটি প্রশ্ন করে, হীরাটা চুরি যায় কবে প্রফুল্লবাবু? যেদিন 2 ভাইয়ের তর্কাতর্কি হয় তার পরের রাত্রে। প্রদীপবাবু কি হীরার কথা জানতেন? না, হীরা চুরি যাওয়ার পর শোনেন। আর সুকুমার বাবু? তিনিও। পরের দিন প্রত্যুষে প্রথমেই কিরিটি সন্দীপবাবুর ঘরের দিকে চলল। সন্দীপবাবু তখন বিছানায় শুয়ে একটা বই পড়ছিলেন। কিরিটি গিয়ে ঘরে প্রবেশ করল। ভদ্রলোকের চেহারাটা রোগা, মুখটা ভেঙে গেছে, চোখে মুখে একটা সুস্পষ্ট অত্যাচারের চিহ্ন। কিরিটির পদশব্দে শয্যা থেকে উঠেই সন্দীপবাবু প্রশ্ন করলেন, কে আপনি? কি চান? নমস্কার জানিয়ে পরিচয় দিয়ে কিরিটি বললে, নমস্কার, আপনাকে একটু বিরক্ত করতে এলাম। সন্দীপবাবু ভ্রু দুটো কুঁচকে বললেন, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু মশাইয়ের এ অধমের কাছে কি প্রয়োজন বলুন তো? প্রয়োজন একটা আছে বই কি, কিন্তু আপনি প্রথম থেকেই যেভাবে চটে যাচ্ছেন এতে বলতে ভরসা হচ্ছে না ঠিক। হ্যাঁ, আমি একটু ব্যস্ত, যা বলবার চটপট বলে ফেলুন। আপনাদের পূর্বপুরুষের আমলের পঞ্চমুখী হীরাটা চুরি গেছে, শুনেছেন বোধহয়? ও, আপনি বুঝি সেই টিকটিকি? বলতে বলতে সন্দীপবাবু উচ্চস্বরে হো হো করে হেসে উঠে বললেন, ঘরের ছেলে ঘরে ফিরে যান মশাই। যেটা চুরি গেছে সেটা ফিরে পাওয়া যাবে বলে চুরি যায়নি। ওসব ডিটেকটিভ গল্প উপন্যাসই সাজে, আদপে ওর কোনো মানেই হয় না, বুঝলেন? হীরা তো হীরা, আপনিও হীরার টিকিটিরও সন্ধান পাবেন না। আর জিজ্ঞাসা করবেন তো হীরা চুরির ব্যাপারে আমি কিছু জানি কিনা? তার উত্তরে জানাচ্ছি, না, কিচ্ছু জানি না। শুনেছেন? কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এখন যেতে পারেন। কিন্তু হীরা চুরি যাওয়ার আগের দিন রাত্রে কোনো বিষয় নিয়ে বলদেববাবুর, মানে আপনার দাদার সঙ্গে আপনার বচসা হয়েছিল না? সে নিশ্চয়ই আপনার মনে আছে। বলে কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে সন্দীপবাবুর মুখের দিকে তাকালো। এবারে সন্দীপবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে ফিরে তাকালেন কিরিটির দিকে। কে বললে? আমি জানি লুকিয়ে কোনো লাভ নেই, আর এও আমি জানি যে অসৎ পথে অসৎভাবে জীবনযাপন করতে গিয়ে বাইরে আপনার বিস্তর দেনা।
এবং সেই জন্যই বর্তমানে আপনার বিস্তর টাকাও দরকার, কেমন কিনা? সন্দীপবাবু কটমট করে কিরিটির দিকে তাকাতে লাগলেন। তারপর বলে উঠলেন, আপনি তো আচ্ছা অভদ্র মশাই, যান যান, আপনার নিজের অন্য কাজ থাকে তো যান, বিরক্ত করবেন না। অগত্যা কিরিটিকে উঠতেই হলো। ওদের ভাগ্নে সুকুমার সাধারণত কলকাতাতেই হোস্টেলের থেকে পড়ে, ছুটিতে এখানে এসেছে। ছেলেটি যেমন সাদা সিধে তেমনি নিরীহ। কিরিটি সুকুমারের সঙ্গে দু চারটি কথা বলে নিচে নেমে এলো। প্রদীপবাবু লোকটিকেও কিরিটি নিরীহ বলেই মনে হলো। বলদেববাবুর জন্তু জানোয়ার পোষবার খুব শখ। খাঁচাভর্তি নানা জাতীয় পাখি, ময়ূর আর কুকুর, খরগোশ প্রভৃতি। নিচে বাগানের দিকে একটা হলঘরের মতো আছে, সেইখানেই পশু পাখিগুলো থাকে। একজন মালি আছে, ওগুলো দেখাশোনা করে। ঘরের মাঝখানে একটা বাঁধানো চৌবাচ্চা, সেটা লম্বায় প্রায় হাত 3, চওড়াতেও হাত 2 হবে, গভীর প্রায় হাত 1.5। তার মধ্যে নানা জাতীয় মাছ। ঘুরতে ঘুরতে কিরিটি সেই ঘরে এসে ঢুকলো। বলদেববাবু চৌবাচ্চার পাড়ে দাঁড়িয়ে জলের মধ্যে খাবার ছুঁড়ে দিচ্ছিলেন আর মাছগুলো টুপ টুপ করে গিলে নিচ্ছিল। কিরিটির পদশব্দে বলদেববাবু চোখ তুলে তাকিয়ে বললেন, এই যে আসুন মিস্টার রায়। কি করছেন? কিরিটি প্রশ্ন করে। মাছগুলোকে খেতে দিচ্ছি, এদের আমি রোজ নিজে হাতে খাওয়াই, এরা আমার বড্ড প্রিয়। কিরিটি দেখলে লাল নীল নানা রঙের ছোট বড় মাছ চৌবাচ্চার স্বচ্ছ জলে সাঁতরে বেড়াচ্ছে। রাত্রি তখন গভীর। জমিদার বাড়ি সকলেই ঘুমের কোলে ঢলে পড়েছে। কিরিটি শুধু একা তখনও জেগে, একটা কাগজের ওপর আপন মনে হিজিবিজি দাগ কাটছে। কিরিটি আর সুব্রতকে থাকবার জন্য লাইব্রেরি ঘরটা ছেড়ে দেওয়া হয়েছে। সহসা বারান্দায় কার পায়ের শব্দ পাওয়া যায়, চাপ্পা সতর্ক শব্দ। পা টিপে টিপে কে বুঝি হেঁটে যাচ্ছে। কিরিটি সতর্ক হয়ে উঠল। তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে চট করে আলোটা নিভিয়ে বারান্দার দিককার দরজাটা খুলে কবাটের আড়ালে কান পেতে দাঁড়ালো। পায়ের শব্দ এদিকেই আসছে, ক্রমে কাছে, আরো কাছে, স্পষ্ট হতে স্পষ্টতর। কালো কাপড়ে মুড়ি দেওয়া একটা লোক অন্ধকারে সতর্কভাবে পা টিপে টিপে বারান্দা অতিক্রম করে যাচ্ছে। লোকটা লাইব্রেরি ঘরের সামনে দিয়ে সন্দীপ বাবুর ঘর ছাড়িয়ে বারান্দা দিয়ে নিচে বাগানে নামবার ঘোরানো সিঁড়িটার দিকে চলে গেল। ঘর থেকে বের হয়ে কিরিটিও চুপি চুপি লোকটার পিছু নিল। রাত্রির অন্ধকারে বাগানটা থমথম করছে। গাছপালার শাখায় শাখায় পাতায় পাতায় অন্ধকার যেন জমাট বেঁধে আছে। ঝিঝির একটানা ঝিঝি শব্দ বিশ্রী একঘেয়ে লাগছে। কালো আকাশের গায়ে ইতস্তত বিক্ষিপ্ত তারাগুলো মিটিমিটি জ্বলছে। কালো কাপড়ে আপাতমস্তক ঢাকা সেই মূর্তিটা ধীরে ধীরে বাগানের মধ্যে দিয়ে এগিয়ে বলদেব রায়ের পশু পাখির ঘরে গিয়ে ঢুকল। কিরিটিও গিয়ে ঘরটার মধ্যে প্রবেশ করে। অন্ধকারে আবছা। কিরিটি দূর থেকে লক্ষ্য করতে লাগলো। কিছুক্ষণ পরে জল কাটার ছপ ছপ শব্দ পাওয়া গেল। অন্ধকারে একটা অস্পষ্ট ছায়ামূর্তি সেই জলের চৌবাচ্চায় নেমে কি যেন খুঁজে বেড়াচ্ছে। লোকটা কি খোঁজে? মাছ ধরছে কি? হ্যাঁ, তাই যেসব মাছ ধরা পড়েছে সেগুলো মাঝে মাঝে আধারে ছটফট করে ওঠে। মূর্তিটা আবার মাছগুলোকে ছেড়ে দেয়। এইভাবে অনেকক্ষণ ধরে খোঁজার পর বোধহয় একটা মাছ ধরে সেটা কোচার মধ্যে পুড়ে লোকটা চৌবাচ্চা থেকে উঠে পড়ল। লোকটা পুনরায় সেই সিঁড়ি দিয়ে উঠে বারান্দা দিয়ে সুকুমারের ঘরে গিয়ে ঢুকে ভিতর থেকে দরজাটা আটকে দিল। পরের দিন সকালে বলদেববাবুর ভাগ্নে সুকুমারকে আর কোথাও পাওয়া গেল না। একটা চিঠি পাওয়া গেল শুধু। বড় মামা, আমি চললাম। কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি তা জানালাম না। আমার খোঁজ করো না। হতভাগ্য সুকুমার। এই কটি কথা মাত্রই চিঠিটাতে লেখা। বলদেববাবু চিঠিটা হাতে করে কিরিটির খোঁজ করতে করতে তাকে পশু পাখির ঘরে এসে আবিষ্কার করলেন। কিরিটি এক দৃষ্টে মাঝে চৌবাচ্চাটার সামনে দাঁড়িয়ে কি যেন দেখছিল। এই যে রায় মশাই, আসুন। কি দেখছেন? আপনার মাছগুলো। বলতে বলতে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করে, আচ্ছা রায় মশাই, চৌবাচ্চায় কটা মাছ ছিল আপনার মনে আছে? নিশ্চয়ই।
একটা বড় আর 10টা ছোট। কেন বলুন তো? না এমনি। কিন্তু আমাকে খুঁজছিলেন কেন বললেন না? সুকুমার পালিয়েছে। সে কি? হ্যাঁ এই দেখুন। চিঠিটা বলদেববাবু কিরিটির হাতে দিলেন। কিরিটি চিঠিটা দুবার পড়ল, তারপর চিঠিখানি আবার বলদেববাবুর হাতে ফিরিয়ে দিল। ঘণ্টাখানেক বাদে কিরিটি সোজা প্রফুল্লবাবুর ঘরে গিয়ে হাজির হলো। প্রফুল্লবাবু? কে? মিস্টার রায়, কি খবর? কিরিটি বললেন, দুপুরের গাড়িতেই আমি যাব প্রফুল্লবাবু, সেরকম বন্দোবস্ত করে দিন। প্রফুল্লবাবু যেন কতকটা আশ্চর্য হয়ে কিরিটির মুখের দিকে তাকালেন। কিরিটি বুঝতে পেরে হেসে বললে, ভয় নেই, আপনাদের হীরা পাওয়া গেছে। পাওয়া গেছে? বিস্ময়ে প্রফুল্লবাবু একেবারে যেন নির্বাক হয়ে গেলেন। সুব্রত ওর মুখের দিকে তাকায়। এমন সময় একজন ভৃত্য এসে ঘরে প্রবেশ করে বললে, নায়েব মশাই, ছোটবাবু এক্ষুনি 10টার ট্রেনে চলে যাবেন। কি একটা জরুরি কাজের জন্য আপনাকে একটিবার ডাকছেন, শীঘ্র চলুন। ভৃত্যের কথায় কিরিটি চমকে ফিরে তাকালো। কে চলে যাবে? ভৃত্যকে জিজ্ঞাসা করে কিরিটি। ছোটবাবু, সন্দীপবাবু, জবাব দিলেন প্রফুল্লবাবু। শীঘ্র বলদেববাবুকে একটিবার ডাকুন প্রফুল্লবাবু, আর চলুন আমরা সকলে ছোটবাবুর ঘরে যাই। সকলেই এসে সন্দীপবাবুর ঘরে জড়ো হয়েছেন। বলদেববাবু, প্রফুল্লবাবু, কিরিটি ও সুব্রত। সন্দীপবাবু যাওয়ার জন্য প্রস্তুত। বলদেববাবুর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কিরিটি বললে, আপনার হীরার সন্ধান মিলেছে বলদেববাবু? কই কই? বলদেববাবুর কণ্ঠে একরাশ উৎকণ্ঠা ও ব্যাকুলতা ঝরে পড়ল। সন্দীপবাবু বিরক্ত মিশ্রিত কণ্ঠে বললেন, আপনারও আরব্যোপন্যাসের আলাদিনের গল্প শুনবার মতো সময় আমার নেই। আমার ট্রেন ধরতে হবে, জরুরি। বলতে বলতে তিনি সুটকেস ও বিছানার দিকে একটু এগিয়ে গেলেন। ক্ষিপ্র গতিতে সরে এসে ডান পাটা সন্দীপবাবুর সুটকেসের ওপর তুলে দিয়ে বজ্র নির্ঘোষে কিরিটি বললে, হ্যাঁ যাবেন বইকি। আর আরব্যোপন্যাসের গল্প অনেক সময় শুনতে ভালো না লাগলেও শুনতে হয়। জানেন না, একটা চলতি কথা আছে, ফ্যাক্টস আর স্ট্রেঞ্জার দ্যান ফিকশনস। সন্দীপ ক্রুদ্ধ হয়ে ফিরে দাঁড়ালেন, বললেন, এসবের মানে কি? মানে অতি সহজ ও সরল। পঞ্চমুখী হীরাটা ফিরিয়ে দিয়ে আপনি যেখানে খুশি যেতে পারেন, তাতে আমার এতটুকু আপত্তিও নেই মশাই, জানলেন। মুহূর্তে যেন সন্দীপবাবুর মুখখানা ছাইয়ের মতো সাদা হয়ে গেল। সামনে যেন ভূত দেখছেন। কিন্তু পরক্ষণেই সে ভাবটা কাটিয়ে নিয়ে ব্যঙ্গ মিশ্রিত কণ্ঠে বললেন, বলেন কি? আপনার কি ধারণা হীরাটা তাহলে আমিই চুরি করে নিয়ে পালাচ্ছি? না, আপনি হীরা চুরি করেননি বটে, তবে চোরের উপর বাটপাড়ি করে পালাচ্ছেন এ কথা সত্য। আপনার ওই সুটকেস খুলুন, দেখুন হীরা পাওয়া যায় কিনা। সহসা বলদেববাবু এক লাফ দিয়ে সুটকেসের ওপর ঝাঁপিয়ে পড়লেন এবং ক্ষিপ্র হস্তে সুটকেসটা খুলে ফেলে হাতড়াতে হাতড়াতে একটা সিগারেটের খালি টিনের কৌটোর মধ্য থেকে হীরাটা বের করলেন। বলদেববাবু সোৎসাহে বলে উঠলেন, পেয়েছি পেয়েছি, এবং পরক্ষণেই সন্দীপবাবুর দিকে ছুটে এসে রুখে দাঁড়ালেন। বললেন, চোর, বদমাস, হীরা চুরি করে পালাচ্ছিলি, তোকে আজ খুনই করব। বলদেববাবু দু হাত দিয়ে ভাইয়ের গলা টিপে ধরতে গেলেন, কিন্তু কিরিটি বাধা দিল। বলল, দাঁড়ান, ওকে বৃথা দোষ দিচ্ছেন। চোর তো উনি নন, উনি শুধু নিমিত্তের ভাগী, চোরের উপর বাটপাড়ি করতে গিয়ে। তবে শুনুন, সন্দীপবাবুর প্রথম থেকে কোনো দিনও হীরাটার ওপর লোভ ছিল না। হীরাটা যেদিন চুরি যায় সেদিন সন্দীপবাবু দুর্ভাগ্যবশত সবই টের পান, কেননা তার পক্ষে সেটা অসম্ভব ছিল না। তার শোবার ঘরের বাথরুমের সঙ্গেই হচ্ছে সিন্দুকের ছোট্ট কুঠুরি। তিনি হয়তো বাথরুমে গিয়েছিলেন। টাকার বিশেষ প্রয়োজন, তাই দাদার কাছ থেকে টাকা কেমন করে পাওয়া যেতে পারে সেই চিন্তায় সে রাত্রে তিনি হয়তো বা জেগেই ছিলেন। পাশের ঘরে চাবি দিয়ে সিন্দুক খোলার শব্দে তিনি উৎকর্ণ হয়ে ওঠেন। চোর বলদেববাবুর ঘরের ভেতর থেকে হীরা চুরি করে বলদেববাবুর বাথরুমের ভেতর ঢুকে বারান্দা দিয়ে বের হয়ে সিঁড়ি দিয়ে বাগানে যায়। সন্দীপবাবু তাকে অনুসরণ করেন। চোর সোজা বাগান দিয়ে বলদেববাবুর পশু পাখির ঘরে গিয়ে ঢোকে এবং মাছের খাবারের মধ্যে হীরাটা পুড়ে সেটা মাছের চৌবাচ্চায় ফেলে দেয়। একটা মাছ খাবারের সঙ্গে সেটা গিলে ফেলে। চৌবাচ্চার মধ্যে নানা আকারের মাছ আছে।
ছোট মাছের পক্ষে সেটা গিলে খাওয়া সম্ভব নয়। একটা লাল রঙের বড় মাছ ছিল, সেটাই হীরাটা গিলে খায়। আগাগোড়া সমস্ত ব্যাপারটাই সন্দীপবাবু দেখেন। তারপর পরপর 2 রাত্রি সন্দীপবাবু সেই মাছটি ধরবার চেষ্টা করেন এবং তৃতীয় রাত্রে অর্থাৎ কাল সেই মাছটা ধরে এনে তার পেট কেটে হীরাটা বের করে নেন। কিন্তু তিনিও একটু চালাকি খেলেন। তার ঘর থেকে তিনি সুকুমারের ঘরে যান এবং তার জামা কাপড় পরে জলে নেমে মাছ ধরেন, যাতে ভিজে জামা কাপড় সুকুমারের ঘরে পেলে আসল সন্দেহটা সুকুমারের ওপর গিয়ে পড়ে। রাতারাতি সুকুমারকে মৃত্যু ভয় দেখিয়ে তাকে দেশত্যাগী হতে বাধ্য করেন, যাতে তার ওপর কোনো সন্দেহই আর পড়তে বাকি না থাকে। পাকাপোক্তভাবে বেচারি সুকুমারের ওপরই সমস্ত সন্দেহ গিয়ে পড়ে। মজা হয়েছে এইখানেই। আসল যে চোর সে চাইছিল আবার সন্দীপবাবুর ঘাড়ে সব সন্দেহটা চাপাতে। সকলে স্তব্ধ বিস্ময়ে কিরিটির কথাগুলো শুনছে। প্রফুল্লবাবু প্রশ্ন করলেন, তবে আসল চোর কে? বিদ্যুৎ গতিতে ফিরে দাঁড়িয়ে সম্মুখে অঙ্গুলি নির্দেশ করে কঠিন কঠোর কণ্ঠে কিরিটি বললে, আসল হীরা চোর দুষ্কর্মের হোতা আপনাদের সকলের সামনেই মালিক স্বয়ং বলদেব বাবু। আবেগে উত্তেজনায় কিরিটির সর্বশরীর থরথর করে ঘন ঘন কম্পিত হচ্ছে। এর চাইতে ঘরের মধ্যে বজ্রপাত হলেও বোধ হয় সকলে এতটা চমকে উঠত না। কিরিটি বলতে থাকে, হীরা আসলে যে কে চুরি করেছে সেটা এখানে প্রথম স্টেশনে নেমে প্রফুল্লবাবুর মুখে সব কথা শুনেই বুঝতে পেরেছিলাম এবং বুঝেছিলাম চোরের উপর বাটপাড়ি হয়েছে। নচেত আমার খোঁজ না করে বলদেববাবু পুলিশকেই সংবাদ দিতেন। তারপর বলদেববাবুকে লক্ষ্য করে কিরিটি বলতে লাগলো, আপনারা হয়তো ভাবছেন কেমন করে জানলাম। সেও খুব সহজেই। হীরাটার প্রতি প্রফুল্ল অহেতুক দৃষ্টি আকর্ষণ করার ব্যাপারটাই এক্সপোজড এভরিথিং। প্রফুল্লবাবুকে আগের দিন হীরাটা দেখিয়ে রেখে নিজে ভালো মানুষটি সেজে খুব চাল চেলেছিলেন রায়মশাই। কিন্তু আপনার এটা খেয়াল হলো না যে সত্যি যদি আপনার হীরাটা চুরি যেত, আপনি তাহলে প্রফুল্লবাবুর হাতে সব ছেড়ে দিয়ে এমন নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারতেন না। ঘরে আপনি একা সে রাত্রে শুয়েছিলেন, ভেতর থেকে দরজা বন্ধ ছিল, সিন্ধুকের চাবি পর্যন্ত আপনার কাছে। কে আপনার ঘরে ঢুকতে পারে বলুন তো? রাস্তা কোথায়? যেতে হলে হয় সন্দীপবাবু কিংবা সুকুমারবাবুর ঘর দিয়ে যেতে হয়, কিন্তু সেও তো অসম্ভব। অথচ তাদের ঘর পাশাপাশি থাকার দরুন সন্দেহটা তাদের ঘাড়েও বেশ চাপিয়ে দিতে পারা যায়। আর একটি কথা, সন্দীপবাবুর টাকারই দরকার ছিল। তিনি যদি চুরি করতেন কিস্তির যে 15,000 টাকা ছিল, সেটা নিয়েই তো সরে যেতে পারতেন। হীরা তিনি নিতে যাবেন কেন? তাতে যে অনেক হাঙ্গামা হবে তা তিনি নিশ্চয়ই জানেন। শেষটায় অবশ্যই বাধ্য হয়েই শুধু হাতে ফেরার চাইতে হীরাটা চুরি করা শ্রেয় মনে করেছিলেন। দুটো ভুল করেছিলেন রায়মশাই। প্রথমত অহেতুকভাবে প্রফুল্লবাবুকে হীরাটা দেখিয়ে, দ্বিতীয়ত হীরাটা সরিয়েও টাকাগুলো অ্যাজ ইট ইজ সিন্ধুকে রেখে দিয়ে। আচ্ছা, নমস্কার, এখন আসি। হীরা আপনাদের ফিরে পেলেন, 2 ভাইয়ের মধ্যে এখন বোঝাপড়া করুন, আর আমার ফিটা না হয় পাঠিয়ে দেবেন। এসো সুব্রত, দেরি হলে ট্রেন ধরা যাবে না। চলুন প্রফুল্লবাবু। সুব্রতর হাত ধরে কিরিটি ঘর থেকে বেরিয়ে গেল। প্রফুল্লবাবু ওদের অনুসরণ করলেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।